মসজিদে গিয়ে বলছে, হেলিকপ্টার নিয়ে বলছে কাল রাতে স্বপ্ন দেখলাম আপনাদের এখানে নামাজ পড়ছি। এই মিথ্যা ইমোশন, ধর্মীয় আবেগ ব্যবহার করে, অপব্যবহার করে এরশাদ 9 বছর টিকে ছিল। তার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমি নাকি সাইবার টেরোরিস্ট ইত্যাদি। আমার সুযোগ ছিল বলে আমি বিদেশ থেকে কথা বলেছি। দেশে থাকলে হাসিনার আমলে আমিও ওইরকম কারাগারে থাকার মতো মনে করতাম, আমি কথা বলতাম না। এটাই তো আমার বক্তব্য। এখন তারা নির্বাচিত হয়ে আসে, মমতাজ নির্বাচিত হয়ে আসছে, হাসিনাকে হারাতে পারবে এখনো। যদি হাসিনা কালকে নির্বাচন করে, হয়তো গোপালগঞ্জ থেকে আবার জিতে চলে আসবে। এটা তো দুর্ভাগ্য আমাদের। এরশাদের মতো লোক পতনের পরে তিনি তার স্ত্রী বিভিন্ন জায়গা থেকে জিতে চলে আসলেন। ওইটাই তো আমাদের পলিটিক্যাল কালচারের প্রবলেম। জনগণ রাজনীতি শেখে নাই, রাজনৈতিক সচেতনতাও নাই। রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক হচ্ছে, রাষ্ট্র হচ্ছে একটা এলিয়েন কনসেপ্ট। যত পারো রাষ্ট্রের থেকে নাও, আর যেহেতু রাষ্ট্র আমাদের কাছ থেকে নিয়ে যায়, এটাই আমরা 1000 বছরে শিখেছি। এই জন্য তো তাসফি ভাই বলছি, এবার তো ইতিহাস ভাগ বছরের দিন হয়েছে, 5ই আগস্ট। এখন কিন্তু মানুষ সচেতন হবে। আমরা অতীত থেকে শিক্ষা নিতে চাই, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের বাংলাদেশকে নিয়ে একদিন দিতে চাই। আপনি যখন কথা বলেছেন আমি কথা বলি নাই, আমার সময় আপনি কথা বলবেন না। এখন রাজনীতি আমাদের জনগণ দেখে এসছে যে সরকারি মাল দরিয়ামের ডাল, এই সংস্কৃতি আমাদের। সরকারের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক যদি থাকতো, এরশাদকে তার গ্রামের লোকজনই ডিসেম্বর 1990 সালে না ওই লাঙ্গল দিয়ে পিটে মেরে ফেলতো, যে বেটা তুই ভারতের দালাল, তুই জিয়াউর রহমানের হত্যাকারী। এ সমস্ত লোকে তাদের মাথার ভেতরে ঢোকে নেই। জেপি প্লাস আওয়ামী লীগ, জেপি প্লাস ইন্ডিয়া, এই ইকুয়েশনটা, এইটা যদি না বোঝা যায় তাহলে বাংলাদেশের রাজনীতি বোঝা যাবে না। আমি বলেছি বারবার, ভুল করেছে। আমি সরওয়ার সাহেব, গোলাম সরওয়ার সাহেবকে বিএনপির নেতা মনে করতাম। যাই হোক, আমি হাসিনা আক্তারকে বলে দিচ্ছি, যখন ডাকবেন আমাকে, হয় ডাকবেনই না, যখন ডাকবেন একটু বুঝে শুনে ডাকবেন। এখন এরশাদ যা করেছে, আরে বাবা, ওই মসজিদে গিয়ে বলছে, হেলিকপ্টার নিয়ে বলছে কাল রাতে স্বপ্ন দেখলাম আপনাদের এখানে নামাজ পড়ছি। এই মিথ্যা ইমোশন, ধর্মীয় আবেগ ব্যবহার করে, অপব্যবহার করে এরশাদ 9 বছর টিকে ছিল। এখন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা যে জিয়াউল হক যেমন পাকিস্তানে রেফারেন্ডাম করেছিল, যে রেফারেন্ডামের পয়েন্ট কি, কারা কারা দেশে ইসলামী আইন চায় এবং ইসলামের সপক্ষে রয়েছে তারা ভোট দেয়। তখন পাকিস্তানের কোন মুসলমান বলবে আমি ইসলামের বিরোধী, তারা বললো আমরা ইসলাম চাই। তখন জিয়াউল হক বললো এই তো আমাকে লোকজন চায়, যেহেতু আমি ইসলাম প্রতিষ্ঠা করেছি। ওইরকম একটা ধাপ্পাবাজি করেছে। 18 পীরকে ধরা, হেলিকপ্টার নিয়ে গ্রামে গিয়ে বলা আমি মসজিদ, সিকিউরিটি আগের দিনই মসজিদ ঠিকঠাক করে রেডি করে রেখেছে, উনি বলছেন কাল স্বপ্নে দেখেছি। এইরকম মৃত্যু লম্পট ডাকাত একটা লোক। তবে হাসিনার সঙ্গে তুলনা করলে এরশাদ ফেরেশতা। হাসিনার যে কলঙ্ক, তার সঙ্গে এরশাদের তুলনা হয় না। হাসিনা যদি দানব হয়, এরশাদ মানবে কিছুটা থাকলেও মানবতা, তার মধ্যে মনুষ্যত্ব ছিল, এটা আমি বলতে পারি। তাকে আমি হাসিনার মতো দানব মনে করি না। যাই হোক, ভুলভ্রান্তি ছিল, তবে আমি জীবনেও কোনো তাকে দেখিও নাই। আমার সুযোগে বাংলাদেশে যতবারই গিয়েছি, এরশাদের কোনো মন্ত্রী আসলে, একটা জায়গায় গেলাম, আনিসুল ইসলাম মাহমুদ বক্তৃতা দেবে, শুনেই আমি হল থেকে গাট গাট করে তার সামনে দিয়ে বেরিয়ে চলে গেলাম, একটা কনফারেন্স। যাই হোক, আমি হাসিনার তুলনায় আপনাকে ধন্যবাদ হাসি ভাই, যে হাসিনার তুলনায় আপনি আবার কথা বলছেন ভাই, আপনি তো আপনার সাথে আমি কথা বলি না। জি জি জি, বলেন বলেন, আপনি তো শেষ বলতেছেন, বলেন। হ্যাঁ, আমি আপনার সঙ্গে কথা বলি না। সুতরাং এই যে রাজনীতির ব্যাপারটা হচ্ছে জনগণের সঙ্গে, এই রাজনীতি শব্দটাই তো পলিটিক্সের প্রতিশব্দ হতে পারে না। রাজনীতি মানে কি, রাজা বাদশাদের নীতি। আমাদের জনগণের নীতির সঙ্গে রাজনীতি যখন চলে আসবে, জননীতি যেদিন হবে, সেদিন দেখবেন এরশাদের মতো লোক আর ভোট চাইলে লোকে লাঙ্গল দিয়ে পেটাবে। এখন আমার বক্তব্য ঘুরে ফিরে একই কথা, দেশে বিপ্লব হয়েছে, এটাকে বিপ্লব মনে করতে হবে। এটা যদি বিপ্লব না হয় তাহলে কোনটা বিপ্লব? আমাকে আবার স্কুলে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে ফার্স্ট ইয়ারে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি পড়ার জন্য। বিপ্লবের সংজ্ঞা কি? এখন এটা বিপ্লব হয়েছে আমরা বুঝতে পারছি না, আমরা অজান্তে একটা বিপ্লব করে ফেলেছি।
আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। শেষ আমি মনে করি ইনিও ভালো তিনিও ভালো ওই কথা বলার লোক না। শেষ বক্তব্য হচ্ছে বিদেশে বসে দেখেন খোমেনির বিপ্লব এই বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লব। যদি ইরানে যেটা হচ্ছে তার সঙ্গে আমি একমত নই। উনি কিন্তু বিদেশে বসেই, তখন ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না, উনি ওই যে টেপ রেকর্ডারে ওনার বক্তৃতা রেকর্ড করে করে ইরানে স্মাগল করতেন। ওই টেপ গুলো তখন কপি করে খোমেনির বক্তৃতা সারা দেশে ছড়িয়ে পড়েছে। খোমেনিকে লোকদের নিয়ে আসলো কেন আমন্ত্রণ করে? উনি তো বিদেশেই ছিলেন। সুতরাং আমি কোনো বিদেশে বসে বিপ্লব করছি না। আমার কোনো ক্ষমতায় যাওয়ার ইচ্ছাও নাই, মন্ত্রী হবার জীবনে ইচ্ছা ছিল না, এখনো নাই। আমি কোনোদিন যতদিন ইউনিভার্সিটি চাকরি করেছি আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যানশিপও নেইনি। চেয়ারম্যান আমি ওই সময় আমি দিতে পারবো না। ওই অ্যাডমিনিস্ট্রেটর আমি চেয়ারম্যান, ওই আমার ভিতরে ওই অহমিকাটা নাই। সুতরাং বিদেশে বসে আমি না, আরো বহু লোকই বিপ্লবের কথা বলছেন, তাদের ডাকে লোকজন সাড়া দিচ্ছে। যেহেতু যেটা নজরুল সাহেব বললেন, দেশে বলে কথা বলা যায়। আমি বিদেশে বসে কথা বলি, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমি নাকি সাইবার টেরোরিস্ট ইত্যাদি। আমার সুযোগ ছিল বলে আমি বিদেশ থেকে কথা বলেছি। দেশে থাকলে হাসিনার আমলে আমিও ওইরকম কারাগারে থাকার মতো মনে করতাম, আমি কথা বলতাম না। যাই হোক, আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি।